নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বেশ কিছুদিন রোগশয্যায় থাকার পর প্রয়াত হয়েছেন মুকুল রায়। ৭১ বছর বয়স হয়েছিল। বাংলার অবাম রাজনীতিতে মুকুলবাবুর নাম তো থাকবেই, অন্তত ইতিহাসের পাদটিকা হিসাবে। বছর তিনেক আগে সল্টলেকে মুকুলবাবু আমাকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। তারপরে আর কোথাও সাক্ষাৎকার দিয়েছেন বলে আমি অন্তত জানতাম না। মানে এটা বলছি 2021-এ কৃষ্ণনগর উত্তরে জিতলেন, তারপর আবার তৃণমূলে ফিরলেন। ওই সময়ের একটু পরেই মুকুলবাবুর আমি একটি সাক্ষাৎকার নিয়েছিলাম। অনেকে তাকে বাংলার রাজনীতিতে অতুল্য ঘোষ বলে অভিহিত করেন। আমি অতুল্য বাবুর সঙ্গে কারোর তুলনা করতে রাজি নই। অতুল্য বাবুই। মুকুলবাবু দক্ষ সংগঠক ছিলেন, এটুকু অন্তত বলতে পারি। এবং 2011-এ রাজ্যে যে পালা বদল হয়েছিল, সেই পালা বদলের পিছনে মুকুলবাবুর একটা সক্রিয় ভূমিকা ছিল, সেটা আমি নিজের চোখে দেখেছি। আজকের এই শোকের দিনে তার পুত্রবধূ এবং তার নাতি এবং আরো যারা আছেন তাদেরকে আমার পক্ষ থেকে, শোক সন্তপ্ত পরিবারকে কি বলবো আর কি, আপনারা এই কঠিন সময় উপরওয়ালা আপনাদের পাশে থাকবেন, আশীর্বাদ করবেন। ক্ষতি অপূরণীয়, কিন্তু জীবনে চলতে হয়, সবকিছুই আস্তে আস্তে হয়তো আমাদের সইয়ে নিতে হয়। আপনাদের আরো একবার অনুরোধ করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমার এই ছোট্ট উদ্যোগকে আর্থিক সহায়তা করার জন্য। দেখুন, এসআইআর পর্ব তো অন্তিম চরণে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে 28শে ফেব্রুয়ারি যে তালিকা প্রকাশিত হবে তাতে কত নাম বাদ যাবে, এবং যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে সেটা কতদিনে প্রকাশ করা হবে, কটি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে, এবং শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ ভোটার তালিকা কবে নাগাদ প্রকাশিত হবে, এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট কবে ঘোষণা হবে। 22শে ফেব্রুয়ারি রাত পর্যন্ত আমি যে খবর পেয়েছি যে ৭৪ লক্ষ নাম ইতিমধ্যেই তালিকা থেকে বাদ গেছে। ৫৮ লক্ষ তো প্রথমেই ছিল। তারপরে ইয়ারোরা, মাইক্রো অবজারভাররা সবাই কনসেনসাস হয়েছেন যে আরো 16 লক্ষ বিভিন্ন পর্যায়ে বাদ গেছে। তাহলে সংখ্যাটা ৭৪ লক্ষ এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। আর প্রায় ৭২ লক্ষ যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকাভুক্ত হয়েছে, তাদের নথি যাচাই করবেন জেলার অ্যাডিশনাল জাস্টিসরা, অতিরিক্ত জেলা বিচারকরা, তাদের মাথার উপর থাকবেন জেলা বিচারকরা। 23টি জেলায় 23 জন জেলা বিচারক এবং তাদের সহায়তা করবেন জুডিশিয়াল সার্ভিসের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজেস। সংখ্যাটা দাঁড়িয়েছে 197 জন। 23শে ফেব্রুয়ারির মধ্যে তাদের সবার পরিচয়পত্র তৈরি করা হবে, পোর্টালের লগ ইন আইডিতে তাদের মোবাইল নাম্বার ব্যবহার করা হবে, এবং কোন নথির ভিত্তিতে কার নাম ভোটার তালিকায় থাকবে বা বাদ যাবে সেটা এরা করবেন, এবং বাদ গেলে কোন কারণে বাদ গেল সেটাও কমেন্টে লিখতে হবে ইত্যাদি। এবং কলকাতা হাইকোর্টের নজরদারি থাকবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং মার্চ মাসের 9 তারিখ পর্যন্ত সমস্ত ছুটি বাতিল করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিসেসের সঙ্গে যারা যুক্ত। 22শে ফেব্রুয়ারি মাননীয় প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের সুজয় পাল, তপব্রত চক্রবর্তী, অরিজিৎ ব্যানার্জি, 3 জনই মাননীয় বিচারক, সঙ্গে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি, কমিশনার এবং নির্বাচন কমিশনের সিইও এবং অন্যান্য আধিকারিকরা বৈঠক করেন। 23শে ফেব্রুয়ারি এই প্রশিক্ষণ পর্ব চলবে, তারপর তারা কাজে নেমে যাবে না।
অর্থাৎ প্রায় 72 লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সি, যাতে মাইক্রো অবজারভার এবং রোল অবজারভাররা বলেছেন টু বি রিভিউড। তাহলে 74 লক্ষ নাম ইতিমধ্যেই বাদ গেছে। আমি প্রথম থেকে একটা কথা বলে আসছি যে সংখ্যাটা 95 লক্ষের কাছে গিয়ে পৌঁছবে। এটা যদিও কনজারভেটিভ এস্টিমেট, 1 কোটি ছাড়িয়ে যেতে পারে। তাহলে পশ্চিমবঙ্গের মোট ভোটার কত? 2025-এর জানুয়ারিতে খসড়া তালিকা অনুযায়ী 7,63,00,000। তার মধ্যে 95 লক্ষ নাম যদি বাদ যায়, তাই 13-14% নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে। এবং পশ্চিমবঙ্গের নির্বাচনের ভবিষ্যৎবাণী করা, আমি বলছি পোলস্টারদের ক্ষেত্রে খুব মুশকিল হবে। বহু আসন এবার কার্যত 50-50 জায়গায় দাঁড়িয়েছে। আগের বার বিজেপি যে আসনগুলোতে খুব অল্প ব্যবধানে হেরেছিল, সেই আসনগুলো এখন কিন্তু যে কেউ জিততে পারে, যে কেউ জিততে পারে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। দিদিমণি প্রথম থেকে এসআইআর এর প্রক্রিয়ার বিরোধিতা করেছিলেন, বিরোধিতা করেও তার লাভ হয়নি, তার হাতে পেন্সিল ছাড়া আর কিছুই নেই। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলে দিয়েছে কোনো অবস্থাতেই এসআইআর প্রক্রিয়ায় কোনো প্রতিবন্ধকতা তারা বরদাস্ত করবেন না। রাজ্য পুলিশের ডিজিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ রীতিমতো চরমপত্র দিয়েছে, যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে প্রশাসন ব্যর্থ হয়, ডিজি হ্যাজ টু ফেস দ্য কনসিকুয়েন্সেস। পরিষ্কার বলে দিয়েছেন, এর থেকে বড় চরমপত্র আর কি। আর 2 দফায় 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে আসছে। নির্বাচনের তারিখ ঘোষণা হলো না, তার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ সব পক্ষই আঁচ করছে যে ভোটার তালিকা প্রকাশের পর রাজ্যে একটা অস্থিরতা সৃষ্টি হতে পারে। এবং রাজ্য পুলিশের যে পারফরমেন্স, সেই ধরনের অস্থিরতা তৈরি হলে তারা সেই অস্থিরতার মোকাবিলা করতে পারবে কিনা নির্বাচন কমিশনের সন্দেহ আছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সন্দেহ আছে, রাজ্যবাসীরও সন্দেহ আছে। সুপ্রিম কোর্টের শেষ দিন যখন শুনানি হলো, কপিল সিব্বাল বারবার করে বলছিলেন 28 তারিখে এই কমিশনকে তালিকা প্রকাশ করতে হবে, নইলে সোশ্যাল আনরেস্ট দেখা দেবে। কেন সোশ্যাল আনরেস্ট? কেন? আসলে এদের বিষয়টা ছিল যোগ্যদের নাম বাদ রেখে অযোগ্যদের নাম ঢুকিয়ে দেওয়া, তালিকা বেরোলো, যোগ্যরা বাদ পড়লো, তাই নিয়ে একটা সামাজিক অস্থিরতা, এসআইআর বাতিল করো, আবার সুপ্রিম কোর্টে যাও, 25 সালের প্রকাশিত তালিকায় ভোট হবে, এটা। কিন্তু সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ বলে দিয়েছে 28 তারিখে কমিশন তালিকা বের করবে, অবশ্যই যতটা প্রস্তুত হয়েছে ঠিক ততটা তালিকা হিসাবে বের হবে, আর বাকিটা সাপ্লিমেন্টারি তালিকা হিসাবে বের হবে। সেটা কটা সাপ্লিমেন্টারি তালিকা বের হবে সেটা কমিশন বলবে, এবং যে সমস্ত বিচারকরা এই লজিক্যাল ডিসক্রিপেন্সির বিষয়গুলো নিষ্পত্তি করবেন, তারা কত দ্রুত কাজ শেষ করতে পারবেন তার উপর সমস্ত কিছু নির্ভর করছে। কিন্তু ভোটের দিনক্ষণ ঘোষণা হলো না, তার আগে 2 দফায় 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী শরণার্থীকালে হয়নি। আমরা জানি নির্বাচন ঘোষণা হলো, মডেল কোড অফ কন্ডাক্ট চালু হলো, তখন কেন্দ্রীয় বাহিনী উপস্থিত হয়। নির্বাচন ঘোষণা কোনো অবস্থাতেই 14 মার্চের আগে হবে না। কেন? 14 মার্চ গৌহাটি শিলচর এক্সপ্রেসওয়ে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, তারপরে 15 মার্চ হতে পারে, 16 মার্চ হতে পারে, কমিশন একসঙ্গে 5 রাজ্যের নির্বাচনের সূচি বা নির্ঘণ্ট প্রকাশ করবে। তাহলে হাতে 3 সপ্তাহের কাছাকাছি মোটামুটি সময় আছে। তাহলে এই 3 সপ্তাহের মধ্যেই লজিক্যাল ডিসক্রিপেন্সির কাজটা কতটা শেষ করতে পারবেন বিচারকরা, সেটা দেখতে হবে। 2, আগে ভাগে কেন্দ্রীয় বাহিনী চলে আসছে, 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, আনপ্রেসিডেন্টেড। মানে কমিশনের আশঙ্কা আছে, স্বরাষ্ট্র মন্ত্রকের আশঙ্কা আছে যে তালিকা প্রকাশ হলেই রাজ্য জুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তাই আগে ভাগে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে কন্ট্রোল করার জন্যই এই পদক্ষেপ। যদিও আইন শৃঙ্খলা পরিস্থিতি রাজ্যের এখতিয়ারভুক্ত, কিন্তু এখানে রাজ্যের সঙ্গে কোনো পরামর্শ না করে
নির্বাচন কমিশনের সুপারিশ ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। স্বরাষ্ট্র মন্ত্রক নির্বাচন কমিশনের সুপারিশকে মান্যতা দিয়ে বোর্ড ঘোষণার আগেই 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে এই রাজ্যে। এটাই খুব তাৎপর্যপূর্ণ যে 1,14,000 নথি আপলোড হলো না, তার কি হবে? এখন তো আপলোড করার সম্ভাবনা নেই। এই বিষয়গুলোরও নিষ্পত্তি করতে হবে। এই 1,14,000 নথি আপলোড না হলে তারা কে যোগ্য কে অযোগ্য কেউ জানতে পারবে না। এর মধ্যে যোগ্যও থাকতে পারে। দুবার সময়সীমা বৃদ্ধির পরেও কেন ইআরও এইআরওরা নথি আপলোড করলেন না? অনেক প্রশ্ন। খোকাবাবু এইআরওদের পাশে থাকার বার্তা দিচ্ছেন। আরে সৎভাবে যারা কাজ করবেন, কমিশনের নিয়ম মেনে, সাংবিধানিক প্রতিষ্ঠানের তারা ডেপুটেশন আছে যারা কাজ করবেন, রাজ্যের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তাদের পাশে থাকবে। কিন্তু অসৎ উপায় অবলম্বন করে দিদিমণি আর খোকাবাবুর নির্দেশকে শিরোধার্য করে তারা যদি দেশের আইন সংবিধান না মানেন, তাহলে তাদের উপর শাস্তির খেলা নেমে আসলে তাদের জন্য সহানুভূতি কে প্রকাশ করতে যাবে? খোকাবাবু যতই বার্তা দিন পাশে থাকার, ওটা হচ্ছে মানে ওই মরিয়া হয়ে খড়কুটো আঁকড়ে ধরার চেষ্টা। কারণ তৃণমূলের স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে পশ্চিমবঙ্গে এসআইআর নামক একটা জিনিস হবে এবং প্রায় 1 কোটি ভোটারের নাম বাদ যাবে। খেলাটা যে এভাবে তুল্যমূল্য হয়ে যাবে, এটা খোকাবাবু এবং পিসিমণি কেউ আন্দাজ করতে পারেনি। সামনের কয়েকটা দিনে ঘটনার ঘটা ঘটবে, আমাদের নজর রাখতে হবে পরিস্থিতির উপর। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.